নমস্কার, দূরদর্শনের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিকাশের গতির এই বিশেষ আয়োজনে। আমাদের আজকের বিষয় বন বিষয়ক আলোচনা এবং পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকের এই বিশেষ আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছিলাম, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রাজ্যের বন দপ্তর, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। খুব ভালো লাগছে আপনি এসেছেন। সত্যি আমরা খুব গর্বিত, আপনি এত ব্যস্ত থাকেন তারপরও আমাদেরকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ স্যার, এত বড় একটা দপ্তর, আমরা যদি বলি আমাদের রাজ্যটার 60% কিন্তু বন দিয়ে আবৃত এবং পরিবেশ দিয়ে আমরা রয়েছি, আন্ডার ফরেস্ট আমরা শুনে থাকি, পড়ে থাকি। এত বড় একটা অঞ্চল আপনি দেখছেন, সামলাচ্ছেন এবং সেটার বিকাশ নিয়ে আপনি প্রতিনিয়ত কাজ করছেন। আজ বন দপ্তরের মধ্যে অনেক কিছু প্রগতি এসে গেছে। বিকশিত ভারতের আমরা যেই স্বপ্নগুলো দেখছি তার মধ্যে আমাদের এই বন দপ্তর, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ সবটাই কিন্তু আপনি সামলাচ্ছেন। তো একটু ছোট্ট করে শুনবো কি রকম লাগছে। ফরেস্ট অথবা যেটাকে আমরা বন বলি, মানুষ বন সৃষ্টি করতে পারে না। ঈশ্বর বা ভগবান সৃষ্টিকর্তা, উনি সৃষ্টি করেছেন। আমি এজ এ মন্ত্রী, আমরা এজ এ নাগরিক, আমরা বন যেন ধ্বংস না করি এবং তাকে প্রোটেকশন যেন দিতে পারি, এই কাজটাই আমরা করছি। ঠিক যেমনটা ত্রিপুরায় এই 1 বছরের মধ্যে আমি বনমন্ত্রী হিসেবে যেগুলো দেখেছি, দেয়ার আর এন নাম্বার অফ পিপল, তারা বনের সমস্ত রিসোর্সকে নিয়ে ব্যবসা করতে চায়, টাকা রোজগার করতে চায়, at the cost of destroying the forest. তো বন যদি ধ্বংস করে আমরা কিছু করি, বন মানেই তো গাছ, একদম, এবং এই গাছপালা ছাড়া কিন্তু মনুষ্য সমাজ বেঁচে থাকতে পারবে না। কারণ বনটা হচ্ছে মনুষ্য সমাজের জন্য বৃহৎ একটা লাংস। অক্সিজেনটা যে আমরা পাচ্ছি, এটা গাছের থেকে আমরা পাচ্ছি। তো এটাকে রক্ষা করতে হবে। ইট ইজ আ ভেরি চ্যালেঞ্জিং টাস্ক। এবং ত্রিপুরা ফিগারে যা বলছে, সার্ভে দিয়ে যা বলছে, 73% অফ দি স্টেট এখনো গ্রিন কাভারেজের মধ্যে আছে। অনেক বড় অংশ, অনেক বেশি। এবং উই আর ভেরি লাকি পিপল। নর্থ ইস্ট, দেশের যে উত্তর পূর্বাঞ্চল, উই আর ভেরি লাকি পিপল যে সৃষ্টিকর্তা এখানেই গাছপালা ইত্যাদি নানা বনজ সম্পদ দিয়ে এটাকে সমৃদ্ধ করে দিয়েছে, যেটাকে আমাদের রক্ষা করতে হবে। আপনি যদি এইখান থেকে সাউদার্ন সাইডে, দেশের দক্ষিণাঞ্চলে যদি আমরা যেতে থাকি, you will find the forest coverage is not at that level যেটা আমাদের আছে। বৃহৎ রাজ্যগুলোতে আমি দেখেছি, যেমন তেলেঙ্গানা, তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশ, বড় রাজ্য হতে পারে, কিন্তু এদের ফরেস্ট কাভারেজটা আমাদের চেয়েতে অনেক কম। ন্যাশনাল অ্যাভারেজে আমাদের দেশে 22% হচ্ছে ফরেস্ট কাভারেজ ইন ইন্ডিয়া। সেটাতে আমাদের অনলি ফরেস্ট ডিপার্টমেন্টের আওতাধীন 62% ফরেস্ট আমাদের রাজ্যের কাছে রয়েছে, এবং অ্যানাদার 10-11% যেটা ব্যক্তি মালিকানাধীন ফরেস্ট কাভারেজ ত্রিপুরাতে আছে। সত্যি একটা বিশাল জিনিস। এবং আমি যেটা বলবো যে বিকশিত ত্রিপুরা বা বিকশিত ভারতবর্ষে যে কর্মযজ্ঞ চলছে, তাতে এটাই বলবো যে আপনি যাই করুন, আপনি কামান তৈরি করুন, বন্দুক তৈরি করুন, শিক্ষক তৈরি করবেন, মানুষ করবেন, লেখাপড়া করাবেন, কিন্তু এই বনকে ধ্বংস করে কিন্তু আমাদের এই পৃথিবীতেই টিকে থাকতে পারে। একদম সত্যি। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টাকে। গাছ কেটে এখন গাছ চিৎকার দিতে পারছে না। মানুষকে যদি আমি আক্রমণ করি, মানুষ চিৎকার চেঁচামেচি দিয়ে সে প্রতিবাদ করতে পারে, কিন্তু গাছ নির্বাক একটা প্রাণী, আমি প্রাণী বলবো এটাকে, যার প্রাণ রয়েছে, সে প্রতিবাদ করতে পারছে না। কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের বেঁচে থাকতে হলে তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে।
অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ত্রিপুরায় বিশাল একটা ফ্লাড গত বছর আমরা দেখেছি। অনেক বছর বাদে ত্রিপুরায় এই ধরনের ফ্লাড কেন হয়েছে? হোয়াট ইজ দি রিজন? As a Minister of Environment and also as the Minister of Forest Department, আমি দপ্তরকে দিয়ে ব্যক্তিগতভাবে আমি যা রিসার্চটা করেছি, দি অনলি রিজন ইজ কিছু কিছু নদীর যে কোনো নদীর তার একটা জলের উৎস থাকে এবং সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে সেটাকে আমরা ক্যাচমেন্ট এরিয়া বলি। বৃষ্টি যখন হবে, বৃষ্টির জলকে ধরে রাখার যে এরিয়াটা, এটা হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া। সেখানে যদি গাছপালা না থাকে, এই জলগুলো সোজা নদীতে চলে যায়। একদম, হ্যাঁ। তো আমাদের ত্রিপুরায় কি হয়েছে, বনদস্যুরা প্রতিনিয়ত তারা গাছ কেটে ব্যবসা করছে, বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। সেই প্রসঙ্গে আমি আসব। তো এই ক্যাচমেন্ট এরিয়াগুলো ধ্বংস হয়ে যাওয়ার ফলে যাই বৃষ্টি হচ্ছে, এই জল নদীতে চলে যাচ্ছে, দেন ফ্লাড হবে। একদম। তো এখন সর্বসাধারণের কাছে সচেতনতা আনার জন্য আমরা চেষ্টা করছি, সেমিনার করছি এবং বিজ্ঞাপন দিয়ে মানুষকে বোঝাতে চেষ্টা করছি যে এই ক্যাচমেন্ট এরিয়াগুলো এইগুলোকে ধ্বংস করতে, রক্ষা করতে। একদম। একদিকে আপনি বনটাকে যেভাবে ধরে রাখার চেষ্টা করছেন, বন সংরক্ষণ, আরেকদিকে আপনার জন্য রয়েছে বিজ্ঞান, প্রযুক্তি, উন্নতি, প্রযুক্তি, সবটাই, মানে দুটোকে একসঙ্গে একই ব্যালেন্সে সামাল করা খুব কঠিন ব্যাপার। দিস ইজ ডিফিকাল্ট, বাট সায়েন্টিফিক্যালি যদি এটাকে অ্যানালাইজ করে যদি সিস্টেমেটিক্যালি কাজ করি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাড়া কোনো দেশের উন্নয়নের পরিমাপ করা যায় না। ভারতবর্ষের লোক সংখ্যা অনেক বেশি। আমাদের পৃথিবীতে ডেভেলপড কান্ট্রিজ, অর্থাৎ যাদেরকে আমরা সালাম করতে থাকি, ওরা কারা? তারা হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, গ্রেট ব্রিটেন বা ইউরোপের দেশগুলো, আমাদের কাছাকাছি যদি বলি রাশিয়া, বা এখন চায়না অনেক এগিয়ে যাচ্ছে অনেকের থেকে। তো দে আর ডেভেলপড কান্ট্রিজ। তো এই ডেভেলপড কান্ট্রিজগুলোর লোক সংখ্যা যদি আমাদের ভারতবর্ষের লোক সংখ্যার তুলনা হয়, উই আর মাচ অ্যাহেড অফ দেম। তাহলে বলা যায় লোক সংখ্যা দিয়ে একটা দেশ সুপার পাওয়ার বা ডেভেলপড কান্ট্রিজ তাকে বলা যায় না। বা বিজ্ঞান প্রযুক্তি যদি না থাকে, ম্যানুফ্যাকচারিং পাওয়ার যদি না থাকে, আমাকে কেন ডেভেলপড কান্ট্রিজ বলবে? এই যে কিছুদিন আগে যে যুদ্ধের একটা পরিবেশ গেল পাকিস্তানের সাথে, এখন প্রযুক্তি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আগে এই সমস্ত যুদ্ধের পরিস্থিতিতে 1000 বা 20,000 সেনাবাহিনী বর্ডার দিয়ে হেঁটে গুলি করতে করতে তারা পাকিস্তানের দিকে এগিয়ে যাবে। এখন দেখা যাচ্ছে সেই পার থেকে শত শত ড্রোন আমাদের দিকে আসছে, আকাশে এগুলোকে ফায়ারিং করে সেইগুলোকে ধ্বংস করা হচ্ছে, আমাদের থেকেও ফায়ারিং হচ্ছে। সো it is basically the technology is fighting, not the man. Man has to invent the technology. তো as a science and technology minister আমি যেটা অনুভব করতে পেরেছি, বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরায় আরও যদি বিকশিতকে সিদ্ধ করে তুলতে হয়, তাহলে কিন্তু বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের বাজেটটা বাড়াতে হবে এবং প্রযুক্তিতে যারা কাজ করবেন, ইনভেনশন যারা করবেন, না খেয়ে তো তারা করতে পারবে না। এবং ছোট স্কুলের বাচ্চাদেরকেই ইনভলভমেন্টটা বেশি বেশি করাতে হবে। দি ইম্পর্টেন্স অফ সায়েন্স এবং দি ইন্টারেস্ট অফ সায়েন্স, সায়েন্টিফিক নলেজ এবং তার উৎসাহ দেওয়ার যে কাজটা, ইট শুড স্টার্ট রাইট ফ্রম দি বিগিনিং of the primary school level. একদম আপনারা করছেন অলিম্পিয়াডের মতো বিভিন্ন পরিষেবা আপনারা দিচ্ছেন। এবং আফটার আই টুক ওভার, আমি এটা বললাম যে আগে এটা প্রাইমারি লেভেল বা স্কুল লেভেলে ছিল, আমি বললাম প্রফেশনাল কলেজগুলোকে কেন নেওয়া হবে না, জেনারেল ডিগ্রি কলেজগুলোকে কেন নেওয়া হবে না, বায়োটেক ক্লাবগুলো বা সায়েন্স ক্লাবগুলো আরও
বিশাল মাত্রায় যদি আমরা করি, ইট শুড রিচ টু এভরি হাউস হোল্ড। আমি অন্য আরেকটা দিনে বলছিলাম আলোচনায় যে বিজ্ঞান প্রতিটি মানুষের মধ্যেই আছে। ঠিক, এটা লেখাপড়া করলেই সে বিজ্ঞানী হবে সেই কথা না। এটা যারা, আমি জানি না হোয়াট ওয়াজ দি কোয়ালিফিকেশন অফ আইনস্টাইন বা নিউটনের কি কোয়ালিফিকেশন ছিল, আমি জানি না, আই ডোন্ট নো। মেবি সাম অফ দেম ডিড নট হ্যাভ পিএইচডি ডিগ্রি, বাট দে ইনভেন্টেড। এমন একটা থিওরি, এমন একটা তত্ত্ব আমাদের কাছে রেখে দিয়ে গেছে যে আজকে মিসাইল তৈরি হচ্ছে। ওই কত বছর, শত বছর আগে যে থিওরিটা ওনারা তৈরি করে দিয়ে গেছেন, আজকে সেটাকে কাজে লাগিয়ে মিসাইল, এয়ারক্রাফট, এই মহাকাশ যানের কতগুলো রকেট তৈরি হচ্ছে। সো উই হ্যাভ টু ইনক্রিজ দি বাজেট, এবং বিজ্ঞান প্রযুক্তি দিয়েই পৃথিবীতে বিকশিত ভারত হতে হবে। শুধু কলা গাছ রোপণ করে, ধান চাষ করে, গম চাষ করে, কৃষিতে মাছের উৎপাদনে আমরা বিখ্যাত হয়ে গেছি, এটা দিয়ে কিন্তু ভারতবর্ষ অলরেডি বিখ্যাত। ধান চাষে আমাদের এখান থেকে ভালো ভালো চাল বিদেশে রপ্তানি হচ্ছে, এখান থেকে ভালো ব্যানানা এটা দেশের থেকে যাচ্ছে, আমাদের মশলা যাচ্ছে, সেটাও হচ্ছে। সো কৃষিতে উই আর নট লেগিং বিহাইন্ড, কিন্তু প্রযুক্তিতে এখনো আমাদের অনেক এগিয়ে যেতে হবে। সো টুডে আই এম সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার, নট দ্যাট ইজ ওয়াই আই এম টেলিং দুটোকে একসাথে মেলবন্ধন করে কাজ হচ্ছে। এটাকে বাজেট বৃদ্ধি করতে হবে, এবং দি অনলি পয়েন্ট ইজ যে পলিউশনের ব্যাপার। সি why we tell that সায়েন্স অ্যান্ড টেকনোলজি করতে গেলে কিন্তু দূষণ আসতে পারে, বাট দূষণ একেবারে বন্ধও করা যাবে না, বাট তার একটা মাত্রা নির্ণয় করতে হবে। যে গাছ কেটে সেখানে কামানের ফ্যাক্টরি করব, গাছ ছাড়া অনেক জায়গা রয়েছে, সেখানে আপনি ফ্যাক্টরি করুন। কিছুক্ষণ আগে আমি বলেছি যে আমাদের দেশের দক্ষিণের দিকে যদি আমরা যাই, they have only 18%, 22% forest area, তো 70-80% তো এদের ফরেস্ট ছাড়া জায়গা আছে। সো ইউ মেক দি ফ্যাক্টরি দেয়ার। তো আমার এখানে নর্থ ইস্টে যেখানে এত সুন্দর গাছ, হ্যাঁ, আমাদেরকে দেখেই এই গাছগুলো হাসছে প্রতিনিয়ত, আমাদেরকে করমর্দন করার চেষ্টা করছে, এইগুলোকে কেটে এখানে আমি কামানের ফ্যাক্টরি করব, এটা করা উচিত। ঠিক, এবং সেগুলোকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু জায়গা প্রজেক্ট এবং আমাদের যে আইজিডিসি যে প্রজেক্টগুলো, এগুলো কিন্তু দারুণভাবে কাজ করছে এবং আপনারা করছেন সেইগুলোকে নিয়ে। সি দিস জায়গা প্রজেক্ট এন্ড আইজিডিসি বড় মাপের, হ্যাঁ, একটা প্রজেক্ট, এইগুলো এক্সটার্নালি এইডেড প্রজেক্ট। এটা হচ্ছে সারা বিশ্বের মানুষ আজকে জাপানে বসে, জার্মানে বসে, ওনারা কিন্তু ফিল করতে পারছেন যে পৃথিবীর যে বায়ুমণ্ডল, এটার কোনো সীমানা নেই। এই যে আমরা দেশ ভাগ করে রেখেছি যে এটা চায়না, এটা ভারত, এটা বাংলাদেশ, হ্যাঁ, এটা অমকের, এটা সমকের, এটা হচ্ছে পলিটিক্যালি ক্রিয়েটেড কান্ট্রিজ। দিজ আর অল জিওপলিটিক্যাল বাউন্ডারিজ। মানে ক্ষমতাশালী লোকেরা, আমি জানি না, আমাদের জন্মের অনেক বছর আগেই যুদ্ধ করে আকবর, জাহাঙ্গীর বা পরবর্তী সময় মহাত্মা গান্ধীজিরা বা জওহরলাল নেহরুরা এই দেশের আয়তন কি হবে, বাউন্ডারি কি হবে ঠিক করেছেন। এখন ডিসপিউট আছে অনেক জায়গায়। দিজ অল ক্রিয়েশন অফ কান্ট্রিজ, দিজ আর জিওপলিটিক্যাল, এটা পলিটিক্সের ব্যাপার। কিন্তু বায়ুমণ্ডল ইজ নট গোয়িং টু রেসপেক্ট দি জিওপলিটিক্যাল থিংস। চায়নাতে কিছু দূষণ হবে, এটা আমার ত্রিপুরায় প্রবেশ করবে না, ইট ইজ নট দ্যাট। সুতরাং উন্নয়নশীল যে দেশগুলো, যাদের কাছে অর্থবল রয়েছে, ওনারা ফিল করতে পারছেন যে আমাদের নর্থ ইস্ট, বিশেষ করে ভারতবর্ষের মধ্যে আমাদের এই অংশে নেচার হ্যাজ গিভেন সো মাচ অফ রিসোর্সেস, যেখান থেকে ন্যাচারাল অক্সিজেন বায়ুমণ্ডলে ছেড়ে দেবে। তো ওনারা হাত বাড়িয়ে বলেছেন
যে আপনারা গাছ লাগাবেন, গাছ বাঁচাবেন। যারা ফরেস্ট এরিয়াতে বসবাস করছেন, যারা লাকড়ি বিক্রি করে উপার্জন করছেন, তাদের বলবেন লাকড়ি কাটতে হবে না, অল্টারনেটিভ আর্নিংস সোর্স তৈরি করে দেব, কিন্তু এই গাছটাকে আপনারা লাগাবেন, বাঁচাবেন, তবেই এখান থেকে অক্সিজেন বায়ুমণ্ডলে উড়বে এবং সেটা জাপানে যাবে, জার্মানিতে যাবে, সমস্ত ক্ষেত্রে যাবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিও বলেছেন যে এক পেড় মাকে নাম, তো এইটা উদ্যোগটা আমার মনে হয় এই কারণেই হচ্ছে। ডেফিনেটলি আমাদের দেশের প্রধানমন্ত্রী দূরদর্শী প্রধানমন্ত্রী, উনি জানেন যে গাছের প্রয়োজনীয়তা কতটুকু মানব জীবনে। আমি তো বলছি এখানে খুব ছোটোখাটো ব্যক্তি হিসেবে আমি বলবো, আমি অনেক জায়গায় বলি, আমার ফরেস্ট দপ্তরকেও বলি, আগামী 25 তারিখ জুন আমরা আরও 5 মিনিটের মধ্যে 6 লক্ষ গাছ লাগাবো। লাস্ট ইয়ার আমরা 5 লক্ষ লাগিয়েছি, এইবার 6 লক্ষ আমরা করব। এবং এটা কোনো থিম দেব না, কিন্তু মনে মনে যে থিমটা হচ্ছে 5 পের পিতাজিকে নাম, মানে মায়ের নামে তো অনেক হচ্ছে, তো পিতাজির নামেও হওয়া উচিত। কেউ বোনের নামে করবে, ধরুন অন্ধ্রপ্রদেশে যদি কেউ 10 পের এক বেহেন কি নাম সবাই যদি করে, এবার করতে করতে দেখবেন যে সারা দেশে আমাদের ভারতবর্ষ পৃথিবীর সবচাইতে নিট, ক্লিন, দ্য বেস্ট বায়োডাইভার্সিটি নিয়ে ভারতবর্ষ পৃথিবীতে দাঁড়িয়ে। একদম, আমরা যদি আপনার সেই স্বপ্নটাই পূরণ হোক, আমরাও এটা চাইবো, এবং পাশাপাশি আমাদের দেশের স্বপ্ন পূরণ হবে। এই যে বন সম্পদকে ধরে রাখার জন্য এতগুলো প্রচেষ্টা হচ্ছে, জায়গা প্রজেক্ট বা এই প্রজেক্টের মধ্য দিয়ে প্রতিনিয়ত যারা কর্মীরা কাজ করছেন, তাদের ক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে প্রজেক্টগুলির মধ্য দিয়ে একটু যদি তুলে ধরেন। আমি বলছি যে আমরা কি করি তাদের জন্য, যে আগে যেগুলো হতো, আমরা চেক ড্যাম তৈরি করতাম এবং চেক ড্যাম তৈরি করে সেখানে ফিশারিসের কতগুলো মাছ চাষের জন্য জেএফএমসির হাতে এগুলো তুলে দেওয়া হতো, তো মাছ বিক্রি করে যেটা আসতো এটা ওনারা পেতেন। বা অ্যাগ্রো ক্রপস, অ্যাগ্রো ফরেস্ট্রিতে সেখানে এগ্রিকালচারাল কতগুলো ক্রপস লাগানোর সুবিধা, ওই প্রজেক্ট থেকেই এভরিথিং ফ্রি এগুলো দিয়ে দেওয়া হয়। যেমন সুপারি লাগানোর জন্য সমস্ত কিছু, চারা এবং এটাকে দেখভালের জন্য যা টাকা পয়সার দরকার, সো এখান থেকে পয়সা দেওয়া হচ্ছে। ব্যাম্বো প্ল্যান্টেশন, আপনারা জানবেন অনেকেই যে আমি আগে ভাবতাম এটা বাঁশ, সে কতটুকু অক্সিজেন রিলিজ করতে পারবে, এবং এই দপ্তরে আসার পর যখন এক্সপার্টদের থেকে যখন শুনলাম একটা বিশাল গাছের থেকে যা অক্সিজেনটা যায়, রিলিজ হয়, 1 bamboo can release equivalent to that big trees, তাহলে আমি বললাম ত্রিপুরা তো ব্যাম্বু চাষের জন্য একটা উৎকৃষ্ট জায়গা, একদম ব্যাম্বুর জন্য প্রসিদ্ধ। We are encouraging the Joint Forest Management Committeeর ফরেস্ট এরিয়াতে যারা বসবাস করছেন, এই সমস্ত প্রজেক্টের মাধ্যমে ব্যাম্বু চাষের জন্য ফ্রি টাকা, মানে ওনারা সেখানে কাজ করছেন, তার মজুরিও পাচ্ছেন, আবার এই বাঁশ চাষ করে যেগুলো আমরা তুলিয়ে দিচ্ছি তাদের হাতে, ওনারাই বিক্রি করে খাবেন। সো দিস ইজ দি ওয়ে। নাও আগর চাষও রয়েছে। আমি আসার পর আমি যেটা চিন্তা করছি, এখন ওই এরিয়াতে যারা প্রফেশনাল ডিগ্রি নিয়ে, নার্সিং দিয়ে যারা কোর্স করে বেরিয়েছে, তাদের কোচিং দেওয়া যায় কিনা, আইপিএস, আইএস, টিপিএস, ত্রিপুরা সিভিল সার্ভিস বা টিপিএসে ঢোকার জন্য যে সমস্ত ট্রেনিংগুলো হয়, এগুলো করানোর ব্যবস্থা হবে। এবং এই বছর টাকা দিয়েছি তার জন্য। জাপান যেহেতু আমাদের ফাইন্যান্সটা করছে, জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখে, যেমন অনেক নার্স আছে যারা চাকরি পাচ্ছে না, তো তাদেরকে এখন জাপানিজ ল্যাঙ্গুয়েজের ট্রেনিং আমি শুরু করছি। এবং জাইকা অথরিটির সাথে সেই দিনও জাপান থেকে যে ভদ্রলোক এসছেন, আমার কোয়ার্টারে এসছেন, আমি চাটা খাইয়ে ওনাকে বললাম যে
আমার একটা পরিকল্পনা হচ্ছে, আপনি নিশ্চয়ই অনুমোদন করবেন, কারণ তাদের কনসেন্টের ব্যাপার রয়েছে, যে এখানকার যারা প্রফেশনাল বা নার্সিং টার্সিং ডিগ্রি নিয়ে আছেন তাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজে আমি ট্রেনিং দেব, এবং জাপানে বিভিন্ন হাসপাতাল বা কারিগরি প্রতিষ্ঠানে তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। তোরা বলেছেন এটা তো সম্ভব, এবং আমাদের ম্যান পাওয়ারের ডেফিসিট রয়েছে, এগুলো সম্ভব। সিমিলার পদক্ষেপ ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন যে প্রজেক্ট ক্রাফলেট 280 কোটি টাকার যে প্রজেক্ট, সেখানেও আমি জার্মান কর্তৃপক্ষদের সাথে, বিশেষ করে দুইটা সংস্থা আমাদের সাথে কাজ করছেন, KfW যারা ফাইন্যান্সার, গোপা তারা হচ্ছেন কনসালটেন্ট, এবং দুইটি সংস্থার সাথে আমি অ্যাজ এ মিনিস্টার এবং PCCF বা প্রজেক্টের যিনি ডাইরেক্টর তাদের নিয়ে বসে কথা বলে জার্মান ল্যাঙ্গুয়েজটাও শুরু করবো একইভাবে। কারণ ভারতবর্ষে এত লোক সংখ্যা এবং সমস্ত কিছু এখানেই যদি আমাদের চাকরি দিতে হয় তাহলে কত দেব, যাই ভ্যাকেন্সি আছে এখানে দেওয়া যাবে, বাট ভ্যাকেন্সি সারা পৃথিবীতে খুঁজতে হবে। ব্রিটিশরা যেমন একসময় সারা পৃথিবীকে রাজনৈতিক বা ব্যবসার মাধ্যমে নিয়ন্ত্রণ করেছে, কেন আমরা ভারতবাসীদের সারা পৃথিবীতে বিভিন্ন কাজে সরিয়ে দিয়ে সারা বিশ্বকে আমরা জয় করব না? এই লক্ষ্যটা কিন্তু ভারতবাসী এখন কোথায় নেই, সব জায়গায় আছেন, আরো যেতে হবে, আরো যেতে হবে। ঠিক একদম। আপনাদের এই প্রজেক্টগুলোর সঙ্গে আরো নতুন কিছু প্রজেক্ট কিন্তু আপকামিং আসছে, সেটা সম্পর্কে যদি আমাদেরকে প্রজেক্ট এলিমেন্ট ওয়ার্ল্ড ব্যাংক ফাইন্যান্স, এবং এই প্রজেক্টটা কিন্তু জায়গা এবং IGDC যেভাবে আমরা করেছি, ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট উইল বি টোটালি ডিফারেন্ট। এটা হবে ব্যবসায়িক দিক থেকে বনের এলাকায় যারা বসবাস করছেন, টু মেক দেম এন্টারপ্রেনিয়র্স, ক্ষুদ্র ব্যবসাতে তাদের যোগদান করা। কিছু কিছু ওয়ার্ল্ড ব্যাংক এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যেও এসেছেন মনে হয়। হ্যাঁ, এসে গেছেন, এবং সেই দিন আমাদের 2.5 দিন ধরে, মানে 2.5 days ডিটেইলস ডিসকাশন হয়েছে। কর্ণধাররা আমার সাথেও দেখা করেছে, এবং সেইখানে আমাদের যে রুট ম্যাপটা ভেরি ক্লিয়ার। নাও উইল লুক ফর রিভার্স ইঞ্জিনিয়ারিং, ফুড প্রসেসিং, যেমন আমি বলছি একটা বাঁশকরুল, ব্যাম্বু স্যুট, লেক চমুনি বাজার, বিভিন্ন বাজারে আপনারা পাচ্ছেন। এখন তো সবাই খাচ্ছে, এক সময় প্রচলিত প্রথায় ত্রিপুরারাই সেটা খেত, এখন ত্রিপুরার সব মানুষ, মানে হেলদি ফুড, যেটাকে আমি বাংলায় বলবো ত্রিপুরী, অর্থাৎ ত্রিপুরাতে যারাই বসবাস করছেন, অল ত্রিপুরা পিপল দে আর ইটিং নাও। তো এইটাকে কিভাবে সংরক্ষণ করে প্রসেসিং করে সিজন শেষেও আনসিজনে কি করে উপলব্ধ করা যায়, বাজারে এগুলোকে যেন পাওয়া যায়, তার ব্যবস্থাপনা কিন্তু এই ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টে এইগুলো ফোকাস থাকবে। এবং এই যে ছোটোখাটো বিভিন্ন পয়েন্টে আপনারা দেখবেন, আগরতলা থেকে ধর্মনগর বা আগরতলা থেকে কমলপুর, কৈলাসহর হয়ে ধর্মনগর যাওয়ার পথে বিভিন্ন জায়গায়, মানে বনে যারা বসবাস করছেন, ওনারা বৃষ্টি ঝরা দিনে ছাতা নিয়ে সেখানে বাঁশকরুল ইত্যাদি বনের আলু বিক্রি করছে। অ্যান্ড গুড নিউজ ফর দ্যাম ইজ, এই প্রজেক্টের মাধ্যমে সম্মান দিয়ে তাদের মার্কেট স্টল, মার্কেট শেড, এবং তারা যেন তাদের আজকে যে জিনিসগুলো বিক্রি করতে পারেনি এগুলোকে স্টক করে আগামীকাল যেন বিক্রি করতে পারে, তার ব্যবস্থাপনাগুলো এই ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট দিয়ে আমরা বেশি ফোকাস করতে চেষ্টা করি। এটা কি শুরু হয়েছে না শুরু হবে? লঞ্চিং হবে, ইট ইজ জাস্ট অ্যাবাউট টু লঞ্চ। আচ্ছা, আমরা একটু জানতে চাইব, যেভাবে আপনি বনটাকে সংরক্ষণ করার জন্য, ডেভেলপ করার জন্য বিভিন্ন প্রসেসিং করছেন, কাজ উদ্যোগ নিচ্ছেন, সেক্ষেত্রে বনদস্যুদের হাত থেকে বা যারা বন সম্পদ চুরি করছেন তাদের থেকে যেন বনকে রক্ষা করা যায়, কি কি পরিকল্পনা করছেন আপনি? ভেরি গুড কোয়েশ্চেন, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ, কারণ এইগুলো জিজ্ঞেস না করলে আমার বলার কোনো সুযোগই থাকতো না। দস্যু কথার অর্থ হচ্ছে বিকৃত মস্তিষ্কের লোক,
সমাজ বিরোধী লোক, এদের তো দস্যু বলে, একদম যারা ছিনতাই করবে, চুরি করবে, দিন দাহারে মানে কি বলে বলপূর্বক এগুলোকে নিয়ে যাবে দস্যু। তো দস্যুদের মোকাবেলায় কিন্তু ভদ্রলোক পারবে না, মানে যুদ্ধ করতে হবে এদের বিরুদ্ধে, ময়দানে নামতে হবে। তো মাই ফার্স্ট প্ল্যান, মন্ত্রী হয়েই যেটা আমি আমাদের মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার কাছে আমি আবেদন জানিয়েছি যে 400 জন বেয়ার মিনিমাম, কারণ টিএসআর আমাদের কাছে আছে, উগ্রপন্থীর সমস্যা তো এখন নেই, উগ্রপন্থী দমনের জন্য টিএসআরটা তৈরি করা হলো। তো সিন্স উই হ্যাভ টিএসআর, আমি 14 ব্যাটালিয়নের মধ্যে আমি অনলি 400 টিএসআর জওয়ান চেয়েছি, 400। প্রত্যেক ডিএফও 8 জন ডিএফও, এদের কাছে যদি 50 জন করে টিএসআর থাকে, এই AK-47 রাইফেলদারি, আই টেল ইউ এই বনদস্যুরা হাতে গোনা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, এদের দমন করা ইজ নাথিং। আচ্ছা, এদের দমন করা, ত্রিপুরায় অনেক বড় সমস্যা বন্দুক বাহিনীর কাছে সমাধান হয়ে গেছে, এই বনদস্যুরা এরা থর থর করে কাঁপবে। তো আই এম ওয়েটিং মাননীয় মুখ্যমন্ত্রী যত দ্রুত আমার এই আবেদন উনি যদি আদেশ দিয়ে আমাকে দিয়ে দেন, ডেফিনেটলি আই ক্যান প্রোটেক্ট দিস। এবং দিস ইজ ফার্স্ট পরিকল্পনা। সেকেন্ড পরিকল্পনা হচ্ছে নতুন করে যে ফরেস্ট গার্ড নিয়োগ হবে, এখন ক্যাবিনেটের আরেকটা অনুমোদন রয়েছে যে রিক্রুটমেন্ট, আমরা জিজ্ঞেস করতেছিলাম যে রিক্রুটমেন্ট 194 ফরেস্ট গার্ডস উইল বি রিক্রুটেড। তো রিক্রুটমেন্টের জন্য একটা বোর্ড তৈরি করতে হবে। তো বোর্ড তৈরি করার ক্ষেত্রে বোর্ডের যে স্ট্রাকচারটা হবে, আই ওয়ান্ট ইট টু বি ভেরি ট্রান্সপারেন্ট। আমি একদম দূরদর্শন আগরতলার স্টুডিওতে বসে এটা আমাদের রাজ্যের মানুষের উদ্দেশ্যেই বলছি যে আই ওয়ান্ট ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি। তো একটা বোর্ড হোক, বোর্ডে কারা থাকবে, ফরেস্টের একজন থাকবেন, পুলিশ দপ্তরের একজন থাকবেন, রিজার্ভেশন পলিসিগুলো ঠিকমতো হচ্ছে কিনা, এসসি ওয়েলফেয়ারের একজন থাকবেন, এসটি ওয়েলফেয়ারের থাকবেন, বিকলাঙ্গরা সেখানে পাবে কিনা সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের থাকবেন, এবং নিরপেক্ষভাবে সেখানে দেখার জন্য সৈনিক বোর্ডের একজন থাকবে। আই ওয়ান্ট টু বি ভেরি ট্রান্সপারেন্ট সিস্টেমে। তো এটা ক্যাবিনেটে যাবে, ক্যাবিনেটে এই ফাইলটা যেই অনুমোদন হয়ে যাবে, রিক্রুটমেন্ট হবে। এবং আই টেল ইউ, মেবি ইয়োর টাইম ইজ রানিং আউট, এই রিক্রুটমেন্ট যখন হবে, পরিকল্পনা রয়েছে 4 মাস ফরেস্টের ট্রেনিং নেবে, যেভাবে 2 মাস টিএসআর বা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে যারা যেভাবে ট্রেনিং দেয় ঠিক ওইভাবে তাদের ট্রেনিং দিয়ে 6 মাস বাদে এদের ট্রেনিং সেন্টার থেকে বের করে বনদস্যুদের আমরা দেখিয়ে দেব ওই জায়গায় তোমাদের যেতে হবে। একদম। এটা হয়তো একদিকে আপনাদের রিক্রুটমেন্ট পলিসিটাও অনেকটা কাজে আসবে, তার পাশাপাশি যে বনদস্যুদের হাত থেকে বনকে রক্ষা করা যায় সেটাও কিন্তু ফলপ্রসূ হয়ে উঠবে। যেহেতু অনুষ্ঠানের আস্তে আস্তে শেষের দিকে চলে আসলাম, ছোট্ট করে যদি আমাদের যারা দর্শক বন্ধুরা দেখছেন, যারা আজকে অনেক কিছু আপনার থেকে জেনেছে, তাদের জন্য যদি কোনো মেসেজ হয় একটু যদি দেন খুব ভালো হয়। প্রথম মেসেজটাই থাকবে, গাছ বাঁচাতে হবে, গাছও লাগাতে হবে। গাছ লাগান, প্রাণ বাঁচান, নিজেকে বাঁচান, ত্রিপুরাকে সুন্দর এবং সমৃদ্ধ রাখুন, সম্প্রীতি বজায় রাখুন। আমি, আপনি, আমরা সবাই ত্রিপুরার লোক। তো এই ত্রিপুরাকে বাঁচানোর দায়িত্ব আমাদের হাতে, তো আমাদের বাঁচাতে হবে। একদম। অনেক অনেক ধন্যবাদ, আপনি এতটা মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আমরা চাইবো পরবর্তী সময় এভাবেই যেন আপনি আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হন, সেটাই কিন্তু চাইবো। অনেক অনেক ধন্যবাদ। আর দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা যারা দেখছেন এটাই শুনলেন, এটাই আমাদের মূল মন্ত্র। আমরা নিজেকে রক্ষা করব, আমাদের পরিবেশকে রক্ষা করব, আমাদের আশপাশকে রক্ষা করব, তাহলে আমাদের ত্রিপুরা বিকশিত হয়ে উঠবে, আমাদের ভারতবর্ষ বিকশিত হয়ে উঠবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।